হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। চলছে শ্রাবণ মাস। যখন তখন আকাশ কালো মেঘে তলিয়ে ঝুপঝুপিয়ে নেমে আসছে শ্রাবণের ধারা। আজকের আকাশটা গত কয়েকদিনের তুলনায় অত্যাধিক কালো। দিনের আলোতেও মনে হচ্ছে যেন ঘুটঘুটে কাল সন্ধ্যা ঘনিয়ে এসেছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় কিছুটা ঝলমলে হলেও সবকিছু কেমন যেন ভুতুরে ঠেকছে। এরকম বৈরী আবহাওয়ায় একটি নির্জন অন্ধকার কক্ষে একের পর এক মদের বোতল খালি করে চলেছে অজ্ঞাত এক লোক। লোকটির ধকধক করে বোতল সাবার করা দেখে মনে হচ্ছে সে বহুদিনের তৃষ্ণার্ত। দুনিয়াবি কোনো বিষয়ে যেন তার কোনো খেয়াল নেই। মদ পান করাই যেন তার এই মুহূর্তে মুখ্য উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। মদের নেশায় যখন সে চুর হয়ে আছে, তখন সন্ধ্যা গড়িয়ে রাতের আগমন হচ্ছে। এমন সময় পুরো দুনিয়া কাঁপিয়ে ঝরঝর শব্দে মোটা মোটা বড় বড় বৃষ্টির ফোঁটা প্রবল বেগে আছড়ে পড়ল ধরণীতে। পকেটে থাকা বাটন মোবাইল ফোনটি বের করে লোকটি সময় দেখে নিল। সময় সন্ধ্যা 7:15। লোকটি ঘুম ঘুম আধ খোলা চোখে মাথা উঁচিয়ে বাইরের দিকে দৃষ্টি মেলল। গুড়গুড় শব্দে ঝরে যাওয়া ভারী বর্ষণের দিকে তাকিয়ে লোকটি অস্ফুট স্বরে বিশ্রী ভাষায় বলে উঠল, সে একটা মাল ছিল মেয়েটি। একবার বিছানায় তুলতে পারলেই শরীর মন দুটোই জুড়িয়ে যেত। শালি কোনোভাবেই প্রস্তাবে রাজি হল না। কোনো মতে বিছানা পর্যন্ত নিয়ে ভিডিও করতে পারলেই নেহাল চৌধুরীর থেকে যখন তখন কারি কারি টাকা হাতানো যেত। শালি আমার ভালোবাসার অভিনয় ধরে ফেলে হোটেল থেকে চলে যেতে চাইল। যেই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চাইলাম, অমনি কোনো মাদার ফা রস এসে গুলি করে দিল। মুডটাই নষ্ট করে দিল। ঝ্যাত। লোকটি ধীরে ধীরে কথাগুলো বলতে বলতে আবার ঘুমে তলিয়ে গেল। কতক্ষণ সে এভাবে ঘুমিয়ে রইল সে নিজেও জানে না। কিছুক্ষণ অতিবাহিত হতেই খুব কাছেই বিকট শব্দে বজ্রপাত হল। বজ্রপাতের শব্দে আর চোখ ঝলসানো আলোয় লোকটির ঘুম ছুটে গেল। কোনো মতে চোখ মেলে উঠে বসে বাইরের দিকে নজর দিল। আধ খোলা দরজার কাছে ছায়া মূর্তির মতো কিছু একটা দেখে লোকটি কাঠের পাতানো চৌকি থেকে ধুলু ধুলু শরীরে উঠে দাঁড়াল। এরপর কোমরে গুজে রাখা পিস্তল বের করে বলে উঠল, কে ওখানে? সামনে আয় সালা। দূরে দাঁড়িয়ে লুকাচুপি খেলা আমার পছন্দ না। কথাগুলো বলতে বলতে কিছুর সাথে উস্টা খেয়ে মেঝেতে এলোমেলো হয়ে লুটিয়ে পড়ল। এরপর চৌকির পা ধরে কোনো মতে উঠে দাঁড়িয়ে নেশাক্ত চোখে আবার দরজার দিকে দৃষ্টি দিল। সাথে সাথেই ঘর আলোকিত হয়ে বিদ্যুৎ চমকে উঠল। সেই আলোয় বিশালাকার বলিষ্ঠ এক ছায়া মানব তার দৃষ্টিগত হল। এবার লোকটি ভয় পেল। এক হাতে পিস্তল অন্য হাতে চাকু ধরে বলে উঠল, সামনে এসে বাহাদুরি দেখা সালা। সাহস থাকলে চেহারা দেখা। বৃষ্টি আর বাতাসের দাপটে দরজায় দাঁড়িয়ে থাকা যুবকের লম্বা কালো রঙের পাতলা ট্রেঞ্চ কোটটি এলোপাতারি উড়াউড়ি করছে, যা দেখে মনে হচ্ছে কোনো অশরীরী বৃষ্টি বাতাসে জল কেলি করছে। হঠাৎই হো হো শব্দে হেসে উঠল যুবক। তার ভয়ঙ্কর হাসি এই ঘন বর্ষণের রাতকে আরও ভয়াবহ করে তুলল নিমিষে। মাতাল লোকটি এবার অনেকটাই ভয় পেয়ে ঘেমে উঠল। এমন মেঘলা বৃষ্টি বাদল ঠান্ডা পরিবেশে তার শরীর ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। লোকটি গায়ের শার্ট প্যান্টের পকেট হাতরে গ্যাস লাইট খোঁজার চেষ্টা করল, কিন্তু সে গ্যাস লাইটারটি কোথাও খুঁজে পেল না। দরজায় দাঁড়িয়ে থাকা যুবক পিছনে 2 হাত মুড়ে ধীরে ধীরে লোকটির সামনে এসে দাঁড়াল। এরপর গমগমে হুঙ্কার ছেড়ে বলে উঠল, আমাকে গুলি করে মারতে চেয়েছিলি কেন? লোকটি যেন এবার ধরাশায়ী হয়ে গেল। মুখের জবান হারিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে পিপাসায় অস্থির হয়ে উঠল। যুবক যত কাছে এগুলো লোকটি ততই পিছিয়ে যায়। এরকম পিছাতে পিছাতে আধ ভাঙা কাঠের চৌকির সাথে ধাক্কা খেয়ে বিছানায় পড়ে যায়। দ্বিতীয়বার বিদ্যুৎ চমকাতেই লোকটির কাছে জমতুল্য মানুষটির চেহারা পরিষ্কার হয়ে যায়। সে বিছানায় গুটিসুটি মেরে বলে উঠে, আমাকে মাফ করে দিন সাহেব। আমি ইচ্ছে করে আপনাকে খুন করতে চাইনি। আমাকে টাকা দিয়ে বলা হয়েছে আপনাকে খুন করতে। ব্যক্তিগতভাবে আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই যুবরাজ সাহেবগু। লোকটির এমন করুণ আকুতি দেখে যুবরাজ হা হা শব্দ তুলে হেসে উঠল। চারপাশের বজ্রপাতের বিকট শব্দ আর যুবরাজের এমন ভয়ঙ্কর হাসি সব মিলিয়ে দম বন্ধকর পরিস্থিতি মনে হল লোকটির কাছে। যুবরাজ বিছানার উপর পা তুলে লোকটির হাতে সজোরে পা চেপে জিজ্ঞেস করল, হোটেলে মেয়েটিকে কেন মারতে চেয়েছিলি?
এইটুকুন মেয়ের সাথে তোর কিসের শত্রুতা? সব সত্যি না বললে এমন শাস্তি দিয়ে মারব কুকুর, শেয়ালও আতঙ্কে তোর লাশে মুখ দিবে না। বলেই যুবরাজ হাতে থাকা চাইনিজ কুড়াল উঁচিয়ে লোকটির চোখ বরাবর কোপ উঠল। ভয়ে লোকটি চিৎকার করে বলে উঠল, বক বলছি, সব সত্যি বলছি। আমাকে এভাবে মারবেন না সাহেব। আমি সব সত্যি বলে দেব আপনাকে। তার আগে বলুন, সব খুলে বললে আমাকে যেতে দিবেন? যুবরাজ তার মাথার এলোমেলো চুলগুলো একটা ইলাস্টিকের সহিত বাঁধতে বাঁধতে বলে উঠল, তোর গল্প যদি আমার মন ছুঁয়ে যায় তাহলে পুরস্কার সমেত তোকে ছেড়ে দেব, কিন্তু যদি একটাও মিথ্যে বলেছিস তাহলে। বলেই লোকটির চুলের ঝুঁটি টেনে ধরে বলে উঠল, মগজসহ চুল তুলে নেব। এদিকে চুলের ব্যথায় লোকটি কাতরাতে কাতরাতে বলে উঠল, কিচ্ছু লুকাবো না সাহেব, সব বলবো, মায়ের দুধের কুসম। যুবরাজ পাশে পড়ে থাকা ভাঙা চেয়ার টেনে বসতে বসতে বলে উঠল, গল্প স্টার্ট কর। এমনভাবে রসিয়ে রসিয়ে বলবি যাতে আমার মজা লাগে, ঠিক আছে? লোকটি বিছানা থেকে উঠে যুবরাজের পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এরপর চোখ মুখের ঘাম মুছে বলতে শুরু করে, মেয়েটি অনেক বড় কোটিপতির মেয়ে। মেয়েটি তার কলেজের এক ছেলেকে পছন্দ করে, এটা আমি জেনে যাই। সেই ছেলের নাম করে আমি মেয়েটির ব্যাগে প্রতিদিন চিঠি লিখে মেয়েটিকে পটিয়েছি। ছেলেটির নাম করে ওকে আমি চিঠিতে বলেছি আমাকে পেতে হলে ওই হোটেলে 2 রাত কাটাতে হবে আমার সঙ্গে, না হলে আমি ওর সাথে রিলেশনে যাব না। মেয়েটি ছেলেটির প্রেমে এতই অন্ধ হয়ে গেছিল যে সে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। মেয়েটি যখন হোটেলে উঠে তখন আমি মেয়েটির সামনে যাই এবং মুখ থেকে রাখি। মেয়েটিকে আমি শারীরিক সম্পর্কের জন্য জোর করতেই সে আমার চেহারা দেখে ফেলে এবং সাথে সাথেই আমাকে চড় মেরে দেয়। চড় খেয়ে আমার মাথায় খুন চেপে যায় আর আমি তার গলা টিপে ধরি। কিন্তু বিশ্বাস করুন সাহেব, রুহিতা চৌধুরীকে খুন করার আমার কোনো ইচ্ছেই ছিল না। আমি শুধু ওকে ভোগ করে ভিডিও বানাতে চেয়েছিলাম। আমার ইচ্ছে ছিল মেয়েটির বাবা মানে নেহাল চৌধুরী খুবই সম্মানীয় ব্যক্তি। একবার মেয়েটির স্ক্যান্ডাল তার সামনে তুলে ধরতে পারলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতে পারব। কিন্তু তার আগেই কে যেন আমাকে গুলি করে দেয়। কথাগুলো বলে লোকটি যুবরাজের মুখভাব বুঝার জন্য উপরে চোখ তুলে তাকায়। যুবরাজ লাইটার দিয়ে একটা সিগারেট ধরিয়ে ফুঁক মেরে ধোঁয়া উড়িয়ে সেই ধোঁয়ার দিকে তাকিয়ে বলে উঠে, তোকে যে গুলি করেছে সে আমার জান। কিন্তু জানের আলাপ পরে। আগে বল, রুহিতা চৌধুরী যেই ছেলেকে পছন্দ করত সেই ছেলে কোথায়? কারণ ছেলেটির সাথে তার প্রতিদিন দেখা হলে মেয়েটি তোর নোংরা ফাঁদে এভাবে পা দেবার কথা না। লোকটি ডানে বামে তাকিয়ে ভীত কণ্ঠে যুবরাজের পা জড়িয়ে ধরে বলে উঠল, আমার চিঠি রাখার ব্যাপারটা ছেলেটা দেখে ফেলেছিল। শুধু তাই নয়, আমাকে ঘুষি মেরে শাসিয়েছে সালা 2 দিনের পোলাপান। তাই চিরতরে ঘুম পাড়িয়ে ড্রেনে ফেলে দিয়েছি। এবার যুবরাজের চোয়াল শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। দ্রুত সিগারেট ফুঁকে জ্বলন্ত ফিল্টার লোকটির ঠোঁটে চেপে ধরল। এরপর গর্জে উঠে বলে উঠল, তোর গল্প আমার পছন্দ হয়নি। তুই আমাকে খুশি করতে ব্যর্থ হয়েছিস। আর যেই ব্যক্তি যুবরাজ শাহিরকে খুশি করতে ব্যর্থ হয় সে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারায়। শুধু তাই নয়, তুই আমাকে অনেকভাবে অখুশি করেছিস। প্রথমত আমাকে গুলি করে মারতে চেয়েছিস, এরপর একটা নিরপরাধ ছেলেকে মেরেই ফেলেছিস, সাথে একটা মেয়েকে ব্যবহার করে টাকা কামাতে চেয়েছিস। আর সবচেয়ে অখুশি যেটা করেছিস সেটা হলো আমার জান তোকে গুলি করে ব্যর্থ হয়ে মন খারাপ করেছে। তার মন খারাপ দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তুই বিশাল মাপের অপরাধী। তুই এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার হারিয়েছিস তোতলা মামুন। তোতলা মামুন যুবরাজের পা ধরে হাউমাউ করে কেঁদে বলে উঠল, শেষবারের মতন ক্ষমা করে দিন স্যার। আমি স্বেচ্ছায় পুলিশের কাছে গিয়ে ধরা দেব। আমার সকল খারাপ কাজের দোষ স্বীকার করে আত্মসমর্পণ করব। দয়া করে আমাকে মারবেন না। আমি ভুল করেছি। আমাকে বাঁচতে দিন। যুবরাজ লোকটির চোখ বরাবর চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে বলে উঠে, তোকে বাঁচিয়ে রাখার মোড-ই নষ্ট হয়ে গেছে আমার। তোকে এমনভাবে মারব যে তোর লাশের অস্তিত্ব পর্যন্ত কেউ খুঁজে পাবে না। মুহূর্তেই ছোট খুপড়ি ঘরটি চিৎকার আর আর্তনাদে ভরে গেল। সাথে পাল্লা দিয়ে বেড়ে চলল বৃষ্টি আর মেঘের গর্জন। নির্জন কক্ষের ভারী গোঙানি মিশ্রিত আর্তনাদ কারো কানেই পৌঁছাল না এই গভীর রাতে। মিনিট 20 পরে যুবরাজ ছাতা মাথায় ঘর থেকে বেরিয়ে তার সহযোগীদের বলে উঠল, আমার কাজ শেষ। আবর্জনা এমনভাবে সাফ করবে যেন কিছুই হয়নি এখানে। যুবরাজ গাড়ি স্টার্ট দিতেই বিকট শব্দে আগুন জ্বলে উঠল ছোট কাঠের আর চাটাইয়ের তৈরি আধ ভাঙা পুরাতন বাড়িটি।
যুবরাজ শ্লেষাত্মক হেসে গাড়ি স্টার্ট দিয়ে বলে উঠল, সেনরিটা গু। বাইরের ঝুপ ঝুপ বৃষ্টির ঠান্ডা বাতাসে গায়ে কাঁথা মুড়িয়ে গভীর ঘুমে পাড়ি জমিয়েছে রাজ্য। হঠাৎই মৃদু পিঁপড়ের কামড়ের মতো ব্যথায় আউচ শব্দ করে গুঙ্গিয়ে উঠল সে। কিন্তু চোখ মেলার সাধ্য হল না। চোখের পাতাদ্বয় ক্রমশ ভারী হয়ে সেটে রইল। শুধু গভীর ঘুমে তলানির আগে মনে হল কোনো ঠান্ডা শরীর তাকে জাপটে ধরে আছে, যার ঠান্ডা বরফ হাত দুটো রাজ্যের মেদহীন পেটে বিচরণ করছে। শরীর অজানা শিহরণে শিহরিত হচ্ছে। আবেশে কোল বালিশ জড়িয়ে ধরতেই মনে হল এখানে তুলোর তৈরি বালিশের পরিবর্তে শক্তপোক্ত দৈত্য শুয়ে আছে, যা তাকে উষ্ণ স্পর্শে বিরক্ত করে চলছে বারবার। সুন্দর এক স্বপ্নে হারিয়ে শুয়ে থাকা দৈত্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল রাজ্য।